তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স কোর্সের যে নির্ধারিত টপিক ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এই ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে থাকবার কথা, আপনারা নিজেরাও জানেন যে আসলে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে ব্যবসা শুরু করা, রান করা, দুইটার জন্য আমাদের ক্যাপিটাল লাগে। আমরা বলি ক্যাপিটালকে নর্মালি বলে থাকি যে বিজনেসের লাইফ ব্লাড। কোনো প্রাণী যেমন ব্লাড ছাড়া বাঁচতে পারে না, আমরা বলি কোনো বিজনেসও আসলে বলা হয় যে ক্যাপিটাল ছাড়া চলতে পারে না। ক্যাপিটাল ছাড়া, যেমন প্রাণীর জন্ম থেকে শুরু করে তার বেঁচে থাকার জন্য ব্লাড লাগে জন্মের পর থেকে, একটা বিজনেসের জন্ম থেকে আসলে বেঁচে থাকার জন্য তারও এরকম যে ব্লাড লাগে, সে ব্লাডটাকে বলি আমরা ক্যাপিটাল। এই ক্যাপিটালটা শুরুতেও লাগে, শুরুতে এস্টাবলিশমেন্টের জন্য লাগে। যে ধরুন আপনার যদি কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয়, সেই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য আপনার লাগবে কি, ফিক্সড ক্যাপিটাল লাগবে। ফিক্সড ক্যাপিটাল লাগবে কিসের জন্য? শুরু করার জন্য। শুরু করাটা কি, যে আপনি যদি ল্যান্ড কিনতে চান, বিল্ডিং কিনতে চান, তারপরে আপনার কোনো প্লান্ট, মেশিনারি, ফার্নিচার এগুলো কিনতে গেলে আপনার স্বাভাবিকভাবেই ক্যাপিটাল লাগবে। ঠিক একইভাবে আপনি যদি মেশিন কিনলেন, এগুলোকে চালাবেন, তো অপারেশনে যদি যেতে চান, তাহলে অপারেশনে গেলে সেই অপারেশনের জন্য আপনার ক্যাপিটাল লাগবে। আমরা আমাদের পার্সোনাল লাইফ যদি চিন্তা করি, যে ধরুন আমাদের সাদমান সাহেব যদি বিয়ে করতে চান, সাদমান সাহেব বিয়ে করতে গেলে ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল দিয়ে কি একদম ওনার দেনমোহর থেকে শুরু হবে। তো দেনমোহর দিয়ে সাদমান সাহেবের শুরু হবে, ওই যে দেনমোহনের জন্য টাকা লাগবে, ওইটাকে বলতেছি আমরা ক্যাপিটাল। আবার বউকে যে স্নো পাউডার কিনে দিবেন, চাল ডাল আটা তেল লবণ কিনে দেবেন, সেটার জন্য ক্যাপিটাল লাগবে। তাহলে এখানেও আসলে দুই ধরনের ক্যাপিটাল লাগে। যে কথা বলছিলাম যে সাদমান সাহেবের তাহলে কি হলো, শুরুতে যেটা লাগলো যে বউরে অ্যাকোয়ার করার জন্য ওনার দেনমোহর দিতে হচ্ছে। তো অ্যাকোয়ার যে করলেন, এটা বিজনেসের মতো। বিজনেসের আমরা শিখছিলাম গোয়িং কনসার্নে যে আনলিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য বিজনেস চলবে। তো সাদমান সাহেবের সংসারও তো আনলিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য চলবে। আমৃত্যু, আমরা জানি না কবে শেষ হবে। আল্লাহ চাইতো কোনো বিপদ আপদ না হলে হলো। যেটা বলছি, তার মানে শুরুতে ওনার, এখানে আমরা দেখলাম যে অ্যাকোয়ার করার জন্য ওনার দেনমোহর দিতে হচ্ছে। এটা কিন্তু একবারই, এটা কিন্তু বারবার দিতে হচ্ছে না। তো যেটার যে ক্যাপিটালের বেনিফিট, দেনমোহরের বেনিফিট উনি লাইফ টাইম পাবেন, ওনার ওয়াইফ যতদিন বেঁচে থাকবে। ঠিক একইভাবে একটা বিজনেসে আমরা যে ল্যান্ড কিনবো, মেশিন কিনবো, প্ল্যান্ট কিনবো, বিল্ডিং কিনবো, এটার জন্য আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস করতে হবে। এটার জন্য আমাদের ক্যাপিটাল লাগবে, যেটার বেনিফিট পাবো লাইফ লং। অর্থাৎ এই অ্যাসেটগুলো যতদিন ধরে আমরা কিনবো ততদিন ধরে লাগবে। তো তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আসলে একটা বিজনেসের, যে কোনো বিজনেস অর্গানাইজেশনেরই দুই ধরনের ক্যাপিটাল দরকার হয়। একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল বা পার্মানেন্ট ক্যাপিটাল, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা শিখলাম ফিক্সড ক্যাপিটালে বেনিফিট পাবো 1 বছরের বেশি। ফিক্সড ক্যাপিটাল আমরা কিছুক্ষণ আগে বললাম যে ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যে ক্যাপিটালটা লাগছে, বিজনেসের এস্টাবলিশমেন্টের জন্য যে ক্যাপিটালটা লাগছে। আর ওয়ার্কিং ক্যাপিটাল নামেই বোঝা যাচ্ছে যে ওয়ার্ক করার জন্য, অর্থাৎ এস্টাবলিশমেন্টের পরে বিজনেসে অপারেশনের জন্য। তো বলা হয় যে ডে টু ডে অপারেশন, ডে টু ডে অপারেশনের জন্য যে ক্যাপিটালটা লাগবে, সেটাকে আমরা বলছি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ আমাদের ডে টু ডে অপারেশনের জন্য আমরা জানি যে আমাদের অপারেটিং কস্ট লাগবে। অপারেশনের জন্য অপারেটিং কস্ট, এই অপারেটিং কস্টটাকে কভার করার জন্য, এটাকে মিট আপ করার জন্য আমাদের কিছু ফান্ড দরকার হয়। ক্যাপিটাল বলতে আমরা বলি ফান্ড, আমরা বলি অ্যাসেট। তো সেই অ্যাসেটটা যেটা আমরা বলছি যে আমাদের ডে টু ডে অপারেশনের জন্য বা অপারেটিং কস্ট কভার করার জন্য যে কস্টটা লাগবে, যে ফান্ডটা লাগবে, সেটাকে বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আমাদের এই আলোচনা থেকে আসলে এটা ক্লিয়ার যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কি কারণে লাগবে। তো আমরা আবার যদি বলি, তো ওয়ার্কিং ক্যাপিটাল এটাকেও আমরা লাইফ ব্লাড বলি। আসলে আমরা এমন কোনো অর্গানাইজেশন খুঁজে পাবো না যার মানে সামান্য কিছু হলে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে না। সবারই, ওই যে বললাম সাদমান সাহেবের একেবারে সব আছে, ল্যান্ড, বিল্ডিং, খাট টাট যা আছে, ফ্রিজ, উনার আলমারি, যা লাগে সংসারে, শ্বশুরপক্ষ থেকে নেননি, উনি নিজেই অ্যাকোয়ার করেছেন। কিন্তু তারপরেও একদম বেঁচে থাকার জন্য বলে যে করোনাকালীনও ওনার চাল মুড়ি, ভাত না খেলেও মুড়ি হলেও কিছুটা হলেও, মুড়ি খাওয়ার জন্য হলেও কিছু টাকা রাখতে হয়। তো বলা হয় যে আসলে কিসের জন্য লাগে, এটা গুরুত্বপূর্ণ কেন, যেভাবে বলি যে ওয়ার্কিং ক্যাপিটালটা মেইনলি লাগে। আমরা জানি যে আমরা যখন
বিশেষ করে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে তো লাগবেই। আমরা জানি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যদি র মেটেরিয়ালস কিনে, তো সেই র মেটেরিয়ালস কেনার পরে সেই র মেটেরিয়ালস আমরা জানি যে তার স্টোরে কিছুদিন ব্লক থাকে। র মেটেরিয়ালস থেকে প্রোডাকশনে পাঠানোর আগে, প্রোডাকশন প্রসেসে পাঠানোর আগে স্টোরে কিছুদিন ব্লক থাকে। প্রোডাকশন প্রসেসে দেওয়ার পরে আবার সেখানে সব র মেটেরিয়ালস দিয়ে ফিনিশ গুডস হয় না, ওয়ার্কিং প্রসেসে কিছুদিন ব্লক থাকে। আবার যেগুলো ফিনিশড হয়, ফিনিশড গুডসও পুরোটা বিক্রি হয় না, আবার যা বিক্রি হয় তার মধ্যে সব আবার নগদ হয় না, সেখানে আবার বাকিতে হয়। বাকিতে হলে কাস্টমারের কাছেও কিছুদিন আমাদের তো বলা হয় যে এই যে বিভিন্ন লেভেলে আমরা দেখছি যে আমাদের ক্যাশটা ব্লক থাকছে, অর্থাৎ র মেটেরিয়ালসে বলছি, ওয়ার্ক ইন প্রসেসে, ফিনিশ গুডসে, ইভেন কাস্টমারের কাছে কিছুদিন ব্লক থাকে। এই যে কিছুদিন ব্লক থাকছে, আমাদের ফান্ডটা ব্লক থাকছে, এই ব্লক থাকাটাকে আমরা বলি অপারেটিং সাইকেল। এই আমরা এখন তাহলে শিখবো যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কেন গুরুত্বপূর্ণ, বা ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা কি, বা ওয়ার্কিং ক্যাপিটাল কেন রাখা এর উদ্দেশ্য কি। আমরা আগেই বলেছি, কথাগুলো অনেকটা রিপিটেশন হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের র মেটেরিয়ালস পারচেস করার জন্য লাগবে, অনেক সময় হয় অ্যাক্সেসরিজও কিনি আমরা, কিছু স্পেয়ার পার্টস কম্পোনেন্টস কিনি, সেটার জন্য র মেটেরিয়ালস আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। আমরা যদি আমাদের যারা ওয়ার্কার আছে, যারা অফিসার আছে, ওয়ার্কারদের যদি আমরা বলি, আমাদের যারা প্রোডাকশন ফ্যাসিলিটির সাথে জড়িত, তাদের যদি ওয়ার্কার তাদের স্যালারি দিয়ে ওয়েজেস দেয়, তাহলে আমাদের এটা ডেইলি বেসিসে দেওয়া হয়। আগে বলছে যেটা ডেইলি বা মান্থলি, যেটা রিকারিং হতে থাকে, রেগুলার বেসিসে যেটা পে করতে হয়। তো এরপরে আমরা বলছি ডে টু ডে এক্সপেন্স। আমরা বলছি যে প্রথমে র মেটেরিয়ালস কিনতে লাগবে, তারপর ডাইরেক্ট লেবার, যেটা লেবারের জন্য লাগবে। এরপর বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেটা ফ্যাক্টরি রেন্ট হতে পারে, ফুয়েল হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, গ্যাস হতে পারে। এইগুলোর জন্য আমাদের ওভারহেড যেটা বলি, এইটা মিট আপ করার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। এরপর আমরা বলছি যারা সেলসের সাথে জড়িত, সেই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য আমাদের ডেইলি বেসিসে এগুলো হয়, মান্থলি বা ইয়ারলি। যেমন আমরা যদি প্যাকেজিং করতে চাই, সেটার জন্য আমাদের লাগবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য লাগবে। এগুলো আমরা বলছি যে আমাদের যে ফান্ড লাগে, এগুলো আসলে রিকারিং, এটা প্রত্যেক মানে রেগুলার বেসিসে লাগে। বাট ওই মেশিন যেটা কিনছি, ওটা কিন্তু একবারই লাগে, প্রত্যেক মাসে মাসে আমরা মেশিন কিনছি না, ওই সাদমান সাহেবের দেনমোহর দেওয়ার মতো। এরপরে আমরা বলছি যে টু প্রোভাইড ক্রেডিট ফ্যাসিলিটিস টু কাস্টমার্স। কাস্টমারকে ক্রেডিট ফ্যাসিলিটিস, আপনি বাকিতে বিক্রি করবেন, কাস্টমারকে আপনার যদি, আপনার কাছে যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে, তাহলে আপনাকে কাস্টমারদের কাছে টাকা ফেলে রাখতে পারবেন না। তো কাস্টমারদের কাছে টাকা কিছুদিন ফেলে রাখলে, ঠিক আছে ভাই আপনি বাকিতে এতদিন পরে টাকা দিন, সমস্যা নেই, এটা করতে গেলেও আপনার কিন্তু নিজস্ব ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। এরপরে বলা হচ্ছে আপনাদের একটা মিনিমাম লেভেল অফ ইনভেন্টরি, যেটা আমরা জানি র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ গুডস, এগুলো লাগেই। কারণ র মেটেরিয়ালস ছাড়া প্রোডাকশন হবে না, আবার ফিনিশ গুডস ছাড়া আপনার সেল করতে পারবেন না। কাস্টমারদের আছে, ডিমান্ড আছে, কিন্তু আপনার মাল নেই, তখন দেখবেন আপনার বসে থাকতে হবে। তো এই গেল, আমরা বলছি আমাদের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল একদম কম্পালসারি লাগবেই। আবার যারা ট্রেডার, যারা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য র মেটেরিয়ালস, ওভারহেড, লেবার এগুলো লাগে বুঝলাম, কিন্তু যারা মার্চেন্ডাইজ, যারা ট্রেডার, যারা কেনে আর বিক্রি করে, তাদের তো সবসময় মার্চেন্ডাইজ রাখতেই হয়, তাদের তো গুড সবসময় রাখতে হয় বিক্রি করার জন্য, তার মানে তাদেরও ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। আবার এটা আপনি যদি নন প্রফিট অর্গানাইজেশন ধরেন, ইভেন একটা ক্লাবের কথা যদি চিন্তা করেন, স্যার আমাদের চা নাস্তা করার জন্য তো কিছু টাকা রাখতেই হয়, তো তার মানে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সবারই লাগবেই। ওই সাদমান সাহেবের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যা বলছিলাম, সবার আসলে ব্যক্তিগত বলি, বিজনেসে বলি, সব ধরনের বিজনেস, নন বিজনেস, প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য ওয়ার্ক করার জন্য কিছু লাগেই। তো এই গেল আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের সিগনিফিকেন্স বা অবজেক্টিভস। এখন কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে আমাদের অপারেটিং সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা ক্যাশ কনভার্সন সাইকেল, এগুলো থিওরি, সব থিওরি আলোচনা করতে পারবো না, আমাদের ম্যাথিক দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে বেশি। তো কিছুক্ষণ আগে বললাম যে অপারেটিং সাইকেল বলতে আসলে আমাদের যে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে মাল কেনা থেকে শুরু করে এটারে বিক্রি করে ক্যাশ আদায় করা পর্যন্ত যে বিভিন্ন স্টেপ আছে, আমরা বলছি যে টাইমটা লাগছে, যে সময়টা লাগছে, এই টাইম গ্যাপটাকে আমরা বলছি অপারেটিং সাইকেল। মনে রাখবেন সেটা যে টাইম বিটুইন দ্য পারচেজ অফ ইনভেন্টরি আইটেমস অ্যান্ড দেয়ার কনভার্সন ইনটু ক্যাশ, অর্থাৎ কাস্টমার কাছ থেকে ক্যাশ কালেকশন পর্যন্ত, এই পুরোটাতে যে টাইম লাগবে, টাইম লাগবে বলি আমরা অপারেটিং সাইকেল। অর্থাৎ যেই টাইমটা আমাদের ফান্ডটা ব্লক থাকছে, আবারও বলছি যে টাইমটা ফান্ডটা ব্লক থাকছে,
সেটাকে এই ক্যাশ কনভার্সন সাইকেলকে আমরা অন্যভাবে বলতে পারি যে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন বলতে র মেটেরিয়ালসকে ওয়ার্ক ইন প্রসেসকে ফিনিশ গুডসকে সেলসকে আবার সেটা আবার ক্যাশে কনভার্সন, এগুলো। তো ইনভেন্টরিটা আমরা বলছি র মেটেরিয়ালসকে ওয়ার্ক ইন প্রসেসকে ফিনিশ গুডস। তারপরে বলেছে রিসিভেবল কালেকশন পিরিয়ড, ওই যে বললাম ফিনিশ গুডস যদি সেল করি সেখান থেকে কাস্টমারদের কাছ থেকে আদায় করতে যতদিন লাগবে, এই দুইটা যোগ করে তার থেকে পেবলস ডেফার্ড পিরিয়ড, অর্থাৎ আপনি বাকিতে মাল কিনেছেন, আপনি যার কাছ থেকে কিনছেন তার কাছে কতদিন সময় পাবেন, সে আপনাকে কত দিন অ্যালাউ করবে, কত মাস অ্যালাউ করবে, বা কত সপ্তাহ অ্যালাউ করবে, এইগুলো আমরা যোগ বিয়োগ করলে সেটা পাবো ক্যাশ কনভার্সন সাইকেল। এখন আমরা যদি অপারেটিং সাইকেলটা, এটা আমাদের বইতে দেওয়া আছে, আমাদের বইতে ভালোই দেওয়া আছে, এতগুলো স্টেপ অন্যান্য বইতে দেওয়া থাকে না। আমরা যদি এই অপারেটিং সাইকেলের স্টেপগুলো দেখি, একটু খেয়াল করে দেখুন, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা শুরু করব আসলে এখান থেকে, এখানে নাম্বারিং করা নেই, যে আমরা প্রথমে র মেটেরিয়ালস কিনবো, র মেটেরিয়ালস বা পার্টস, অ্যাক্সেসরি যাই বলি, কম্পোনেন্টস। এরপরে আমরা র মেটেরিয়ালস কেনার পরে আমরা বলছি, আমরা যদি বাকিতে কিনি, র মেটেরিয়ালস বাকিতে কিনলে কি সৃষ্টি হবে, অ্যাকাউন্টস পেয়েবল, বা আমরা বলে থাকি ক্রেডিটর। এই যে অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর সৃষ্টি হবে, এরপরে ক্রেডিটরকে যখন আমরা টাকা পয়সা পে করব, এর পরের স্টেপে আমাদেরকে ক্রেডিটরকে টাকা পয়সা পে করতে হবে। তো টাকা পয়সা পে করার পর আমরা দেখছি যে এখানে পরের স্টেপে কি হবে, ক্রেডিটরকে পে করলাম কিসের জন্য, র মেটেরিয়ালস কেনার জন্য। এরপর আমাদের ম্যানুফ্যাকচারিং অপারেশনে গেলে আমাদের কিছু ওখানে আরো লাগছে, র মেটেরিয়ালসের বাইরে লেবার লাগবে, ওভারহেড লাগবে। তো লেবার যেটা, সেটা আমরা ওয়েজেস বলি ব্রিটিশ ভাষায়। এরপরে আমরা জানি ফ্যাক্টরি রেন্ট, ফুয়েল, সাপ্লাইজ, এগুলো লাগবে। এরপরে এটার জন্য আমাদের ফান্ড ব্লক থাকবে। এরপরে আমরা বলছি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য আরো কিছু এক্সপেন্স লাগবে। এরপরে আমরা বলছি আমাদের ওয়্যার হাউজিং, ফিনিশ গুডস, এরপরে ফিনিশ গুডস ওয়্যার হাউজে রেখে দেবো আমরা, এবং সেটা আমরা বিক্রি করব পরে স্টেপে। এগুলো সব আপনার সিকোয়েন্সিয়াল, আগে যে 1 2 লিখছিলাম ওইভাবে। এবং ফিনিশ গুড যখন সেল করতেছি, এটা যদি বাকিতে সেল করি তাহলে আমাদের সৃষ্টি হবে অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর্স। এবং এরপরে আমরা ডেটর্সের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে আমরা টাকা আদায় করব, কালেকশন করব, রিয়েলাইজেশন করব, রিসিভ করব। তারপরে আমাদের সেটা ক্যাশে কনভার্ট হবে। তো বলা হচ্ছে এই যে র মেটেরিয়ালস কেনা থেকে শুরু করে যতগুলো স্টেপ, যতদিন আমাদের এই ক্যাশে কনভার্ট করা পর্যন্ত, ক্যাশ কালেকশনের আগ পর্যন্ত যতগুলো দিন ব্লক থাকলো, যত সপ্তাহ, যত মাস, সেইটাকে আমরা আসলে এখানে বলতেছি অপারেটিং সাইকেল। তাহলে আমরা অপারেটিং সাইকেল বলতে বুঝলাম যে মাল কেনা থেকে শুরু করে মাল বিক্রি করে টাকা আদায় করা পর্যন্ত যত দিন, যত সপ্তাহ, যত সময়, এক কথায় বলি, সেটা মাস হতে পারে, সপ্তাহ হতে পারে, দিনও হতে পারে, সেটাকে আমরা বলছি অপারেটিং সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা ক্যাশ কনভার্সন সাইকেল যে নামে বলি। তো আশা করি আমরা অপারেটিং সাইকেলটা একটু বুঝলাম, এটা সবারই জানা জিনিস, অনেকে প্র্যাকটিক্যালি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যারা আছেন তারা তো আরো ভালো বুঝেন। তো এখন আমরা যেটা আলোচনা করব, আমরা কিছুক্ষণ আগে কনসেপ্ট অনুসারে আমরা এখন যদি আলোচনা করি, তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট যদি বলি, এটাও এক ধরনের ক্লাসিফিকেশন, যে ওয়ার্কিং ক্যাপিটাল দুই ধরনের কনসেপ্ট অনুসারে, একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা বলি আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল যেটা, গ্রস মানে তো আমরা বুঝি যেটা টোটাল, যেটাকে আমরা কারেন্ট ক্যাপিটাল বা সার্কুলেটিং ক্যাপিটালও বলে থাকি। তো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে টোটাল কারেন্ট অ্যাসেট যেটা, সেটাকে আমরা বলি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে, নেট মানে তো বুঝি নেটের কাজই হচ্ছে সেকে ফেলে দেওয়া, বাদ দেওয়া কিছু জিনিস। নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি যদি বাদ দেয়, সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। দুটা কনসেপ্ট আর কি। তো আমরা এই আলোচনায় আমরা ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো একসাথে আলোচনা করব, আপনাদের বইতে এটা আলাদা দেওয়া আছে। আমরা এটা হয়তো ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট যদি আলোচনা করতাম, ব্যালেন্স শিটের মধ্যে থেকে এটা শিখতে পারতাম। তো এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট গুলো কি কি? প্রথমে আমরা জানি যেমন ক্যাশ, আমরা জানি মিনিমাম একটা ক্যাশ আমাদেরকে রাখতেই হবে, বারবার একই কথা বলতেছিলাম যে ক্যাশ খুব ইম্পর্টেন্ট, মিনিমাম একটা ক্যাশ আমাদের রাখতেই হয় ডে টু ডে অপারেশনের জন্য, এক্সপেন্স মিট আপ করার জন্য। ওই যে বললাম ওয়েজেস দেওয়ার জন্য মান্থলি একটা লাগে। ডেইলি আমরা জানি পেটি ক্যাশ বলে একটা জিনিস থাকে, আপনাদের চা নাস্তা খাওয়ার জন্য হলেও ডেইলি কিছু এক্সপেন্স থাকে, সেটা মিট আপ করার জন্য লাগে, ক্যাশ লাগে। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল,
এগুলো সব কারেন্ট অ্যাসেটের পার্ট বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল পার্ট। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আমরা জানি আমরা যদি বাকিতে মাল বিক্রি করি তাহলে যে টাকাটা পাবো। রিসিভেবল বলতে এক্সপেক্টেড টু বি রিসিভড ইন ফিউচার ফর সেলিং গুডস অর সার্ভিসেস অন ক্রেডিট। এরপরে আছে নোটস রিসিভেবল, যেটা ব্রিটিশরা বলে বিলস রিসিভেবল। এই অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ব্রিটিশরা বলি সানডে ডেটর্স, মানে বাংলায় বলি দেনাদার। এরপর আছে নোটস রিসিভেবল, যেটা আমরা বিলস রিসিভেবল, বিল করা হয়। তো আমরা যদি বাকিতে বিক্রি করি, কিছুক্ষণ আগে বললাম অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। আর নোটস রিসিভেবল যেটা, বিল রিসিভেবল যেটা, সেটা হচ্ছে যে কাস্টমারের সাথে অ্যাগ্রিমেন্ট হয় যে ঠিক আছে ভাই আপনাকে এত মাস পরে, অবশ্যই 1 বছরের মধ্যে টাকাটা পে করবো। কাস্টমার আপনাকে বলবে এতদিন পরে পে করবে, বাট সেখানে একটা ইন্টারেস্টের প্রশ্ন থাকে। নোট বলতে আন্ডারটেকিং হয়, অ্যাগ্রিমেন্ট হয় কাস্টমার বায়ারের মধ্যে, অর্থাৎ আপনি রিসিভেবল মানে কি, আপনি মাল সেল করেছেন বাকিতে, বাট তার সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছে সে 6 মাস পরে, 3 মাস পরে, 1 বছরের মধ্যে টাকাটা পে করবে, কিন্তু একটা ইন্টারেস্ট দিবে, একটা পার্সেন্টেজ। সেক্ষেত্রে আমরা সেটা বলি নোটস রিসিভেবল। আর শর্ট টার্ম লোন, অনেক সময় হয় যে শর্ট টার্ম লোন বা অ্যাডভান্স যদি দেওয়া হয় শর্ট টার্মের জন্য, তাহলে সেখান থেকেও আমরা বেনিফিট পাবো, সেটাও আমাদের কারেন্ট অ্যাসেট। এরপরে ইনভেন্টরি, আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম ইনভেন্টরি আসলে যেটা হয় যে আনইউজড অথবা সোল্ড, যেটা বলে থাকি। আনইউজড বলতে র মেটেরিয়ালসের ক্ষেত্রে বলি যে আপনি কাঠ কিনেছেন ফার্নিচার বানাবেন, এই কাঠটা আপনার ফার্নিচার বানানোর জন্য কিনছেন, তো এই অবস্থায় বলা হয় যে এটা র মেটেরিয়ালস, এটা ইনভেন্টরি, এটা আনইউজড, প্রোডাকশন ইউজ হয়নি এখন কাঠ। অনেক সময় হয় যে কাঠ আপনি প্রোডাকশন ইউজ করতেছেন ফার্নিচার বানানোর জন্য, কিন্তু ফার্নিচার ফিনিশড হয়নি। অনেক সময় হয় যে শুধু পায়া লাগানো বাকি আছে একটা টেবিলের, তো কিন্তু পায়া লাগানো এক পর্যন্ত তো কমপ্লিট হয়েছে। আপনি শার্ট বানাবেন, র মেটেরিয়ালস কিনছেন, তো শার্টের বোতাম লাগানো বাকি আছে, তার মানে এখন এটা প্রসেসে আছে, প্রোডাকশন প্রসেসে আছে, ওয়ার্কিং প্রসেসে আছে, সেটারও কিন্তু ভ্যালু আছে, তো সেটাও ইনভেন্টরি। এরপরে শার্ট আপনার ফিনিশড হয়েছে, শার্ট বানানো হয়ে গেছে, তো শার্ট বানানো হয়ে গেছে বা ফার্নিচার বানানো হয়ে গেছে, তো সেটাও আপনার এখনো যদি বিক্রি না হয় আনসোল্ড, যেটা আমরা বলি। আগে আমরা ব্রিটিশরা বলতাম স্টক, স্টক বললে ভালো বুঝে, গ্রামের মানুষও বুঝে, যারা অশিক্ষিত তারা বুঝে স্টক বিজনেস করে, মানে বিক্রির জন্য যেটা রেখে দিচ্ছি, তো সেটা তো আপনার ভ্যালু আছে, সেটাও স্টক, এটা বিক্রির জন্য রাখছেন। তো এটাও আমাদের কারেন্ট অ্যাসেট বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট। এরপর আমরা বলছি প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স বলতে আমরা মিন করতেছি যে প্রিপেইড, আমরা আগেই বলি, আগে মোবাইল ফোনে আমরা এখন প্রিপেইড করি, প্রিপেইড এটা বোঝার কথা, প্রিপেইড পোস্টপেইড। প্রিপেইড বলতে ক্যাশ পেইড ইন অ্যাডভান্স এন্ড রেকর্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, মানে আপনি ক্যাশ আগে পে করেছেন, বেনিফিটটা পরে পাবেন। আমরা যেমন বাড়িওয়ালাকে 2 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিই, 6 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিই, বা আমার বিল্ডিং এ, আমার ফ্যাক্টরিতে যদি ভাড়া নিই আমরা, তাহলে বিল্ডিং এর যে মালিক তাকে 6 মাস 1 বছরের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলাম। আমরা বলছি আমাদের প্রিপেইড এক্সপ্রেস এটা 6 মাস 1 বছর না, আমরা এটা যদি আমরা বলি যে 1 বছর আগে আমরা ইয়ে করে দিছি, আমরা 6 মাসে 1 বছরে যদি অ্যাডভান্স দিয়ে দিই, তার মানে অ্যাডভান্স দিয়ে দিছি, বেনিফিটটা পাবো পরে। তো বলা হয় যে পেমেন্টের বেনিফিট 1 বছরের বেশি সময় বা অ্যাকাউন্টিং পিরিয়ডে বেশি সময় পাওয়া যায়, সেটাকে বলি প্রিপেইড এক্সপ্রেস, ফিউচার বেনিফিট পাবো, এই জন্য আমরা এটারও অ্যাসেট বলি, যেটা অ্যাডভান্স পেমেন্ট। আর একটা টেম্পোরারি ইনভেস্টমেন্ট, অনেক সময় হয় যে যদি ফার্মের ক্যাশ একটু বেশি থাকে, সারপ্লাস ফান্ড থাকলে, তখন তারা কি করে গভর্নমেন্ট সিকিউরিটিতে, আমরা বলি মার্কেটেবল সিকিউরিটি, গভর্নমেন্ট বন্ড, অনেক সময় ট্রেজারি বন্ড, এগুলোতে বিনিয়োগ করে থাকলে সেটাও বলা হয় যে আমাদের গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট অ্যাসেটের পার্ট। তো যেটা আমাদের বলা হয় যে গোয়িং কনসার্ন কনসেপ্ট অনুসারে এটা খুব ইম্পর্টেন্ট। তো এই কনসেপ্ট অনুসারে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ বা গোয়িং কনসার্ন পার্সপেক্টিভে আমাদের এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা আগে বলছি যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল শুধু কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দিই, তাহলে সেটা হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই নেট ওয়ার্কিং ক্যাপিটালটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ বলতে আমাদের কারেন্ট অ্যাসেট যদি কারেন্ট লায়াবিলিটি বেশি হয় তাহলে হবে পজিটিভ, আর যদি উল্টো হয় তাহলে হবে নেগেটিভ। কারেন্ট লায়াবিলিটি কোনটা? আমরা জানি যে আমাদের এই অ্যাসেটের জন্যই আসলে লায়াবিলিটি সৃষ্টি হয়, কারণ আমার অ্যাসেট নেই মানে লায়াবিলিটি নেই। লায়াবিলিটিটা কেন হয়? যেমন কিছুক্ষণ আগে বললাম যে বাকিতে মাল কিনলাম, তার মানে কি আমি মাল দিয়ে কিনলাম, র মেটেরিয়ালস কিনতাম, এটা আমার অ্যাসেট বাড়লো, সাথে সাথে আমার লায়াবিলিটি বাড়লো বাকিতে কেনার কারণ, সেটা বলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বা সান্ডি ক্রেডিটর্স, এটা আমরা বিবিধ দেনাদার পাওনাদার বলি আর কি। এরপরে হয় যে ঠিক একইভাবে বিলস পেয়েবল বা নোটস পেয়েবল, আপনি কাস্টমার, আপনি যার যিনি সাপ্লায়ার, আপনি তাকে বলছেন ঠিক আছে ভাই আমি 6 মাস বা 1 বছরের মধ্যে টাকাটা পে করব, 6 মাস পর 8 মাস পর, কিন্তু এত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, আপনি কমিট করলেন, নোট করলেন, আন্ডারটেকিং করলেন, সেটা আপনার জন্য পেয়েবল। আর আমরা জানি যে অল পেয়েবলস আর লায়াবিলিটিস, পেয়েবল বলতে দ্যাট ইজ টু বি পেইড ইন ফিউচার। এরপর বলা হয় যে অ্যাক্রুড, আউটস্ট্যান্ডিং বা ডেফার্ড এক্সপেন্সেস, যেটা বলি ল্যাগ ইন পেমেন্ট, এরকম নামে থাকবে অনেক সময়। অর্থাৎ আপনি সার্ভিস নিয়েছেন, মাল কিনেছেন কিন্তু টাকাটা দেননি, সার্ভিস নিয়েছেন, টাকা দিবেন পরে, তো সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা ডেভার্ড হয়েছে,
আমরা অনেক সময় হয় যে আমরা বিদ্যুৎ বিলটা পরে দিই, যেটা পোস্ট পেমেন্ট, আপনারা ভালো বুঝবেন, এটা পোস্ট পেমেন্ট আর কি। ল্যাগ ইন পেমেন্ট যেটা, সেটা হচ্ছে পোস্ট পেমেন্ট। আপনি সার্ভিস নিয়েছেন, সারা মাসে বিদ্যুৎ বিল আসছে এত, আপনার সার্ভিসটা নিয়ে ফেলছেন কিন্তু বিদ্যুৎ বিলটা দিচ্ছেন পরে, তো সেটা আমাদের জন্য লায়াবিলিটি, যেটা দিতে হবে। এরপর ব্যাংক ওভারড্রাফট, এটাও কারেন্ট লায়াবিলিটি। ব্যাংক থেকে আপনি অতিরিক্ত উত্তোলন করেছেন, সেটাও ব্যাংকে পরিশোধ করতে হবে। এরপর আরেকটা জিনিস আছে আনআর্ন রেভিনিউস। আনআর্ন বলতে যেটা আর্নড হয়নি, সার্ভিস নিয়েছেন আর্নড হয়, আমরা জানি যদি সার্ভিস দেয় তাহলে আর্নড হয়, কিন্তু সার্ভিস দেয়নি বলতে এটা আর্নড হয়নি, কিন্তু ক্যাশ নিয়ে ফেলেছেন আগে, এই প্রিপেডের উল্টোটা, অর্থাৎ ক্যাশ রিসিভড ইন অ্যাডভান্স অ্যান্ড রেকর্ডেড অ্যাজ লায়াবিলিটি। তো অনেক সময় হয় এরকম যে আমরা ক্যাশ নিয়ে ফেলি, কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেই, মালটা পরে ডেলিভারি দিই, সেটার নাম হচ্ছে আনআর্ন রেভিনিউ, এটা লায়াবিলিটি, যেহেতু মাল পরে দিতে হবে। এরপরে আরো কিছু আছে, যেমন বলেন আমাদের অনেক সময় ট্যাক্স, ইনকাম ট্যাক্স পেয়েবল, ট্যাক্সটাও আমরা জানি প্রত্যেক বছরে দিতে হয়, ডিভিডেন্ডও প্রত্যেক বছর ডিক্লেয়ার করতে হয়, দিতে হয়। এই যে তাহলে ট্যাক্স পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, এগুলো সবই লায়াবিলিটি বলা হচ্ছে। এইগুলো এই অ্যাসেট পাশের এই টোটাল এই কারেন্ট অ্যাসেট, এইটা যদি যোগ করে এই কারেন্ট লায়াবিলিটিস যদি বেশি হয়, তাহলে আমরা বলবো যে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটালটা পজিটিভ, এবং চেষ্টা করতে হবে এইভাবে রাখার জন্য। তো এবং আমরা বলছি যে আমাদের মিনিমাম নেট ওয়ার্কিং ক্যাপিটাল একটু রাখতে হয়, এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল পজিটিভ রাখতে গেলে আমাদের পার্মানেন্ট সোর্স অফ ফান্ড অনেক সময় ইউজ করতে হয়। পার্মানেন্ট সোর্স অফ ফান্ড বলতে আপনার শেয়ার ইস্যু করতে হয়, ডিবেঞ্চার ইস্যু করতে হয়, বা লং টার্ম ডেট ফাইন্যান্সিং করতে হয়, বা প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে হয়, অথবা আমাদের কিছু প্রফিট থেকে রিটেইন করে রাখতে হয়, রিটেইন আর্নিংস রাখতে হয়, তাহলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল পজিটিভ আমরা রাখতে পারবো। এটা গেল আমাদের কনসেপ্ট অনুসারে দুই ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল, একটা গ্রস আর এখন আমরা আলোচনা করব আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু আসলে ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল মিনিমাম একটা রাখতেই হবে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বললাম, যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে যেটা হবে। এখন ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এটা ম্যানেজ করা বলতে কি বোঝাচ্ছে? আমরা ম্যানেজ করা বলতে বোঝাচ্ছে আমাদের এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এমন পরিমাণে রাখতে হবে, এমনভাবে ম্যানেজ করতে হবে, এমনভাবে এটা প্ল্যান করতে হবে, কন্ট্রোল করতে হবে, এটা অ্যালোকেশন করতে হবে, যেন আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল খুব বেশিও না হয়, মানে এক্সেসিভও না হয়, আবার যেন খুব কমও না হয়, মানে ইনএডিকুয়েট, ইনসাফিসিয়েন্টও যেন না হয়, বলে এটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে রাখতে হবে, এটা অপটিমাম লেভেলে রাখতে হবে। এখন এক্সেসিভ হলে কি বল, আমাদের এক্সেসিভ যদি ওয়ার্কিং ক্যাপিটাল, ওই যে বললাম সাদমান সাহেব সব টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে মেশিন টেশিন বিক্রি করে যদি মনে করেন যে করোনা ভাইরাসে সব টাকা বাসায় রেখে দিবেন, তাহলে আর দেখবেন 2 দিন পর সংসার চলছে না। তো ঠিক একইভাবে আবার যদি উনি কম রেখে দেন, তাহলে দেখবেন যে আবার ওই স্নো পাউডার, চাল ডাল এগুলো কিনে দিতে পারতেছেন না। তো তার মানে এখানে বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হয়, আপনি এক্সেসিভ ওয়ার্কিং ক্যাপিটাল রেখে দিলে আপনি প্রফিট থেকে বঞ্চিত হবেন, কারণ আপনার ইনভেস্টমেন্ট থাকবে না। ঠিক একইভাবে আপনি যদি আবার কম রেখে দেন, তাহলে কর্মচারীদের বেতন দিতে পারবেন না, তখন দেখবেন র মেটেরিয়ালস কিনতে পারছেন না, তখন আবার দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে প্রোডাকশনও কন্টিনিউ করতে পারবেন না। তাতে দেখা যায় যে আপনার এখানে আমরা বলি যে ইনসলভেন্সি দেখা দিবে। তাহলে আমরা দেখলাম এক্সেসিভ থাকলে আইডিয়াল পড়ে থাকবে টাকাটা, এটা আমরা ইনভেস্ট করার সুযোগ পাবো না, প্রফিট থেকে বঞ্চিত হব। আর যদি কম থাকে তাহলে আমরা ইনসলভেন্সি হবে, আমরা এখানে বলা হয় যে বিজনেস রিস্ক দেখা দিবে। এটা রিস্কের প্রশ্ন, রিস্ক অফ ইলিকুইডিটি। অনেক সময় ব্যাংকও ওরকম হয়, আপনারা জানেন, ব্যাংক অনেক সময় আমরা বলি যে লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে, তার মানে ক্যাশ নেই ব্যাংকে। তো তার মানে কি, ওয়ার্কিং ক্যাপিটালটা কম আছে। তো আবার এক্সেস থাকলেও ব্যাংক অন্য কাউকে লোন দিতে পারবে না বেশি টাকা যদি ওয়ার্কিং ক্যাপিটাল রেখে দেয়, তাদের দেখবেন যে ব্যাংক প্রফিট থেকে বঞ্চিত হয়। এগুলো আপনারা অনেকেই ভালো বুঝেন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ওয়ার্কিং ক্যাপিটাল ক্লাসিফিকেশন। আমি কিছুক্ষণ আগেও আলোচনা করলাম যে কনসেপ্ট অনুসারে 2 প্রকার, একটা ছিল গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর আমরা যদি টাইমের উপর ভিত্তি করে ক্লাসিফাই করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল আমরা নামেই যেটা বুঝি যে ফিক্সড, মানে রিজার্ভ, পার্মানেন্ট, রেগুলার, আমাকে মিনিমাম একটা ওয়ার্কিং ক্যাপিটাল রাখতেই হয়। মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটাল যেটা তার কমে রাখার সুযোগ নেই, বলা যায় ইরিডিউসিবল, যেটা আমরা কমাতে পারবো না চাইলেও। ওই যে বললাম আমাদের আজকে সাদমান সাহেবের কথাই বলি যে সাদমান সাহেবের মিনিমাম একটু ওয়ার্কিং ক্যাপিটাল আপনি প্রত্যেক মাসে কিন্তু রাখতেই হয়, আদারওয়াইজ সংসার চলে না, সংসারে ওয়ার্ক করে না, সংসার রান করা যায় না। তো যেটা আর কমানোর কোনো সুযোগ নেই, তো সেটাকে আমরা বলছি রিডিউসেবল। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কারেন্ট আছে, এটা লাগবে, আমরা কন্টিনিউয়াস এটা রাখতে হয় বিজনেস অপারেশন কন্টিনিউ করার জন্য, যে কোনো লেভেল অফ প্রোডাকশনে, যে কোনো মাসের জন্য প্রত্যেক মাসে রাখতেই হয়। এতে সুবিধা কি হয়,
এতে সুবিধা হয় যে আমরা বিজনেসের ক্ষেত্রেও বলি, আমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কথা যদি বলি যে মিনিমাম একটা রাখতে হয় এই জন্য যে আমার যে মেশিন আছে, আমরা অনেক সময় বলি যে র মেটেরিয়ালসের জন্য আমার মেশিনটা পড়ে আছে, মেশিন ম্যানটা কয়েকদিন ধরে পড়ে আছে, আমার র মেটেরিয়ালস নেই, যার জন্য প্রোডাকশনে যেতে পারতেছি না। তার মানে আপনার যে প্রোডাকশন ফ্যাসিলিটিস আছে, এই প্রোডাকশন ফ্যাসিলিটিস, আপনার যে ফিক্সড ফ্যাসিলিটিস আছে ম্যান মেশিন, এগুলো যদি ইউটিলাইজেশন করতে চান, প্রপার ইউটিলাইজেশন করতে চান, তাহলে আপনার মিনিমাম একটা ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে, ক্যাশও রাখতে হবে, বলে র মেটেরিয়ালসও রাখতে হবে, ওই যে বলছিলাম ফুয়েল টুয়েল এগুলো সব রাখতে হবে, আদারওয়াইজ চলবে না প্রোডাকশন ফ্যাসিলিটিস। আবার বলি যে আমাদের কারেন্ট অ্যাসেটের সার্কুলেশনের জন্য, আমরা যদি কারেন্ট অ্যাসেটের সার্কুলেশন করতে চাই লাগে, সার্কুলেশনটা কি, আমাদের যে ক্যাশ থেকে আমরা ইনভেন্টরি কিনবো, ইনভেন্টরি বিক্রি করে কাস্টমারদের কাছ থেকে ক্যাশ রিসিভ করব, তারপর এইভাবে আমাদের যে কারেন্ট অ্যাসেটের যে সার্কুলেশন হতে থাকবে, টার্ন ওভার হতে থাকবে, এটা কন্টিনিউয়াসের জন্য, এটা মেনটেন করার জন্য আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল মিনিমাম একটা রাখতেই হবে, আদারওয়াইজ এই সার্কুলেশনটা হবে না। এরপরে আমরা বলছি ঠিক ফিক্সড বলছি বা পার্মানেন্ট বলছি এই কারণে যে আমাদের মিনিমাম এটা ছিল ব্লক হয়ে থাকে। আমরা মেশিন কিনে যেমন টাকা একটা ব্লক হয়ে আছে, ল্যান্ড কিনে যেমন আমরা বলছি ফান্ড একটা ব্লক হয়ে আছে, আমাদের ঠিক এই ওয়ার্কিং ক্যাপিটালে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের বলা হয় যে এখানে কিন্তু ব্লক হয়ে থাকবে মেশিনের মতোই। তো এই জন্য আমরা এটারে পার্মানেন্ট বলছি। অনেক সময় এটাকে রিজার্ভও বলা হয়, রিজার্ভ নাম ফিক্সড নামে বোঝা যাচ্ছে যে মিনিমাম এটা লাগে। এর বাইরে অতিরিক্ত এক্সট্রা যদি আমাদের কিছু রাখতে হয় তাহলে সেটা ওই যে বললাম সাদমান সাহেব প্রত্যেক মাসে রাখতে হয়। এখন কিন্তু করোনা ভাইরাসের জন্য ভয়ে কিন্তু উনি আবার একটু ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বেশি রাখছে। তো সেই কথা বলা হচ্ছে, অনেক সময় হয় যে সিজনাল ডিমান্ড হয়, ঈদের সময় অনেক সময় বেশি ওয়ার্কিং ক্যাপিটাল ওনাকে রাখতে হয়, শীতকালে বা অন্যান্য সময় রাখতে হয়। ঠিক একইভাবে বিজনেসের সিজনাল ডিমান্ড থাকে, অনেক সময় হয় যে প্রত্যেক বছরে আসলে প্রোডাকশন সমান হয় না। আপনি গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলেন, প্রত্যেক মাসের সময় সিজন আছে, প্রত্যেক বিজনেসের সিজন আছে, সিজনাল ডিমান্ড যখন বেড়ে যায় তো স্বাভাবিকভাবে তখন মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ বেড়ে যায়, তখন অতিরিক্ত যেটা লাগছে ওটাকে আমরা বলছি ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল বা সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। বা হয় যে আমাদের স্পেশাল কোনো এমার্জেন্সি যদি হয়, এমার্জেন্সি যদি হয়, তাহলে এমার্জেন্সির জন্য আর্জেন্টলি আমাদের অনেক সময় রাখতে হয়। আমরা এখন নিশ্চয় করোনা ভাইরাসের সময় রাখছি, বিজনেসের সময় অনেক সময় হয়, স্ট্রাইক হয়, ন্যাচারাল ক্যালামিটি হয়, ডিজাস্টার হয়, এই জন্য আমাদেরকে অতিরিক্ত কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হয়। এই যে অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল আমরা রাখছি সিজনাল ডিমান্ডের জন্য, অথবা আমরা বলছি যে আর্জেন্স অথবা এমার্জেন্সির জন্য, সেটাকে আমরা বলছি ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই গেল আমাদের ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল বেসড অন কনসেপ্টস অ্যান্ড টাইম। এখানে একটা দুইটা ফিগার আছে, আপনাদের বইতে আছে দেখবেন। একটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের যদি প্রোডাকশন যদি স্টেবল হয়, যদি সমান হয়, প্রত্যেক মাসে যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল যেটা পার্মানেন্ট একটা প্রত্যেক মাসে, এই তো মাস, এখানে দেওয়া আছে টাইম, আর এদিকে দেশে ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমাদের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে যদি মাস হিসাবও করি আমরা 12 মাস, তাতে আমরা দেখতেছি যে আমাদের এখানে টাইম যত যাচ্ছে তবুও একটা ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, আমাদের প্রত্যেক মাসে প্রোডাকশন অলমোস্ট স্টেবল আর কি, চেঞ্জ হয় না, খুব বেশি কম বেশি হয় না। সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল মিনিমাম একটা ফিক্সড আমরা এভাবে রাখতে পারি যে এটার জন্য যা, এটার জন্য এই মাসের জন্য, ফেব্রুয়ারি মাসের জন্য তা, এভাবে আমরা লাইন ড্র করলে দেখতে পাবো পার্মানেন্ট লাগে। আর আমরা আগে শিখছি এর অতিরিক্ত ফ্লাকচুয়েট করে যেটা, সেই ফ্লাকচুয়েটিংটাকে আমরা টেম্পোরারি বা ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল বলছিলাম। এটা মাস টু মাস, এই মাসে কম লাগছে, এই মাসে বেশি লাগছে, এই মাসে আবার কম লাগছে, এই মাসে বেশি লাগছে, আমরা এটা দেখছি যে এগুলো ভ্যারি করছে, ফ্লাকচুয়েট করছে। আবার যদি আমাদের স্টেবল না হয়, অর্থাৎ প্রোডাকশন প্রসেস এগুলো আমাদের, বা আমরা কিছুক্ষণ আগে বললাম, সেক্ষেত্রে আমাদের পার্মানেন্টটা মিনিমামটাকে কিন্তু আমাদের বাড়াতে হয়। আমাদের মিনিমামটা এমন, যেমন এমার্জেন্সির জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, অনেকে আমাদের ব্যাংকাররা বলে স্যার ব্যাংক থেকে অনেক টাকা তুলে নিয়ে গেছে, বাসায় নিয়ে রাখছে। তো তার মানে কি, বেশি টাকা রাখতেছে কিসের জন্য, এই এমার্জেন্সির জন্য, ডিজাস্টারের জন্য, ন্যাচারাল ক্যালামিটির জন্য। তো সেই ক্ষেত্রে আবার আমাদের পার্মানেন্টটা আসলে আগের বছর, আগের মাসগুলোতে কম থাকলেও দেখেন আস্তে আস্তে বাড়তেছে, শুধুমাত্র ওই বললাম পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল এটাও চেঞ্জ হয়ে যায়। বিজনেস গ্রোথ হলে, বিজনেস গ্রোথের সাথে সাথে এইটা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল মিনিমাম লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। সংসার যেমন বড় হলে আস্তে আস্তে, আমরা জানি সংসার যত বড়, আমাদের সদরুল বাড়ি সাহেব, সাদেকাতুল বাড়ি সাহেবের সংসার বড়, ছেলেমেয়েরা লেখাপড়া করে, ওনার মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আমাদের ওই যে নাইম সাহেবের তো এক ছেলে, নাইম সাহেবের চেয়ে দেখবেন একটু বেশি লাগতেছে। তার মানে মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটাল নাইম সাহেবের আস্তে আস্তে যত বছর যাবে ওনার মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু এই যে আমাদের এখানে যেভাবে রেখেছে ওরকম আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই গেল আমাদের
ফিক্সড এন্ড পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর আরেকটা জিনিস আছে যে ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল নিডস, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল আমার কি পরিমাণ রাখতে হবে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, ওয়ার্কিং ক্যাপিটাল নিডস, এটা কোন কোন ফ্যাক্টরের কারণে আসলে বিশেষত একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা একটা অর্গানাইজেশনে নির্ধারণ করে, অর্থাৎ কোন কোন ফ্যাক্টরের কারণে ওয়ার্কিং ক্যাপিটাল কম বেশি হয়। ওই যেমন ফ্যামিলির ক্ষেত্রে বললাম নাম্বার অফ চিলড্রেন, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এটা তো একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরের কারণে তো আসলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কম বেশি হচ্ছে। ঠিক একটা অর্গানাইজেশনেও কোন কোন ফ্যাক্টরের কারণে ওয়ার্কিং ক্যাপিটাল কম বেশি হয়, কোন কোন ফ্যাক্টরগুলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টকে এফেক্ট করে, এই জিনিসটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা একটু পড়ে নেন, পড়লে বুঝবেন। কারণ একজন যেমন আপনারা যদি চিন্তা করেন ডেস্কো যেটা বলি, ডেস্কো অথবা ডেসা অথবা আমরা যদি বলি ওয়াসা, বিআরটিসি, এইসব ধরনের প্রতিষ্ঠানের জন্য কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগে না, কারণ তারা র মেটেরিয়ালস আপনাকে দিচ্ছে না, তারা সার্ভিস দিচ্ছে। তাদের ওই যে বিআরটিসি বাস কিনছে একবারই লাগছে ফিক্সড ক্যাপিটাল, এরপরে কিন্তু আবার এই তাদের অপারেশনের জন্য কোয়েল টোয়েল খুব কমই লাগছে। ডেস্কো যারা বিদ্যুৎ দিচ্ছে এদেরও কিন্তু খুব কমই লাগছে, একবারে যা করছে ফিক্সড ক্যাপিটাল লাগছে, ডে টু ডে অপারেশনের জন্য খুব বেশি লাগে না। ঠিক আছে, একইভাবে কিন্তু আপনি যদি মার্চেন্ডাইজের কথা চিন্তা করেন তার পুরোটাই ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল শুধুমাত্র বিক্রি করার জন্য যদি লাগে, অনেক মার্চেন্ডাইজার আছে, কিছু ব্যবসায়ী আছে যার কোনো ইয়েই নেই, ব্যবসা প্রতিষ্ঠানই নেই, ভার্চুয়াল, মানে সে ইয়েতে চলে মোবাইল, তো তার ওখানে ফিক্সড ক্যাপিটাল লাগে না, সে যা নিয়ে বের আছে তার সবই দেখবেন যে পুরোটাই ওয়ার্কিং ক্যাপিটাল। একজন বাদাম বিক্রেতা, ওই বাদামের পুরোটাই তার ওয়ার্কিং ক্যাপিটাল, তার দোকানপাটও নেই। তো যাই হোক, এগুলো আপনার একটা পড়লে বুঝতে পারবেন, একটু পড়ে নেন প্লিজ। আমি যেহেতু অঙ্ক করাবো, যে সময় পাবো না নির্ধারিত টাইমে। আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল কি পরিমাণ লাগবে, কি রাখতে হবে, আমরা আগেই বলেছি যে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এটা নিয়ে কাজ। তো আমরা যদি একটা প্রোফর্মা দেখাই, একটা স্যাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, খুব সহজ জিনিস। তাতে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আগে বলছি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এর মধ্যে কারেন্ট অ্যাসেটের মধ্যে শুরুতে বলছি মিনিমাম একটা ক্যাশ ব্যালেন্স রাখতে হয়, ক্যাশ একটা রাখতে হয়, ক্যাশ ছাড়া চলা যায় না। তো এরপরে আর বলেছিলাম যে ইনভেন্টরিজের মধ্যে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এই তিনটা যোগ করে আপনার ক্যালকুলেট দেখেন কলামের বিষয়টা, যে আমরা যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করব, মিনিমাম ক্যাশ ব্যালেন্স এই কলামে রেখেছি, এই ক্যাশের সাথে ইনভেন্টরি যোগ করব। ইনভেন্টরি যেহেতু তিন ধরনের, এটারে আমরা ইনার কলাম, বাম পাশের কলামটাকে ইনার কলাম বলি, এই ইনার কলামে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস তিনটা লিখে যোগ করে এটাই ক্যাশের সাথে যোগ করলাম। এরপর আবার রিসিভেবলস আছে, এই রিসিভেবলস আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল হতে পারে, নোটস রিসিভেবল হতে পারে, বা ডেটর্স হতে পারে, বিলস রিসিভেবল হতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল বাকিতে বিক্রি করলে হয়, আর সেখানে যদি আন্ডারটেকিং থাকে, ইন্টারেস্টের প্রশ্ন থাকে, তাহলে আমরা বলছি নোটস রিসিভেবল। এই দুটা রিসিভেবল, এটাও ইন্টারনালি যোগ করে আমরা এটার সাথে যোগ করলাম, এই তিনটা যোগ করলে তার নাম হয় কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেট তিনটা যোগ করে আমরা একদম আউটার কলামে নিয়ে গেলাম, এই জায়গায় এটা না লিখলেও চলে। এই গেল আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। আমরা বলছিলাম এর থেকে আমরা বাদ দেবো কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস যদি বাদ দেই, কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম লায়াবিলিটিস হিস্ট্রি, যদি আমরা বাকিতে মাল কিনি বা সার্ভিস নেই তাহলে অ্যাকাউন্টস পেবল, যদি কোনো ইন্টারেস্টের প্রশ্ন থাকে তাহলে নোটস পেবল। এরপরে বললাম আমরা কর্মচারীদের কাছ থেকে সার্ভিস নিয়েছি কিন্তু বেতন দেয়নি, তাদের ওয়েজেস দেয়নি, তাহলে আমাদের সেটা বকেয়া আছে, সেই অ্যাক্রুড এক্সপেন্স, বা ওখানে লেখা ছিল ল্যাগ ইন পেমেন্ট, কাস্টমারদের কাছে এখনো বেতন 2 মাস এখনো কর্মচারীদের স্যালারি ওয়েজেস দেওয়া হয়নি, স্যালারি দেওয়া হয়নি, এরকম থাকে অনেক সময়, সেটাকে ল্যাগ ইন পেমেন্ট বলি আমরা। তো সেটাও আমাদের লায়াবিলিটি পে করতে হবে। এরপরে আমরা বলছি ওভারহেড, যেটা অ্যাক্রুড এক্সপেন্স, ফ্যাক্টরি রেন্ট হতে পারে, ফুয়েল হতে পারে, পাওয়ার হতে পারে, এরকম আমাদের ওভারহেড যদি থাকে তো সেটাও আমরা বলছি আমাদের লায়াবিলিটি, এটাও পে করতে হবে। তারপরে আরো এরপরে আরো কয়েকটা জিনিস এখানে শিখেছিলাম, আপনাদের মনে থাকবে কথা, যে ট্যাক্স পেবল, ডিভিডেন্ড পেবল, এটা থাকে। এরপর একটা জিনিস বলছিলাম আনআন লায়াবিলিটি, আনআন রেভিনিউ, যেটা সেটা হতে পারে। এই জিনিসগুলো আমরা এখানে সব, এটা যেহেতু ক্যাটাগরি করা নেই, এটা যদি অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল আলাদা ক্যাটাগরি করতাম তাহলে এই কলামে লিখে নিয়ে যোগ করে এখানে লিখতাম। এগুলো সব যোগ করে এই হলো আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিস। আমাদের এই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল হওয়ার কথা। তো আমাদের যেটা বাদ দিলাম এইটাকে আমরা বলছি, এই যে যেটা বাদ দিয়ে পেলাম সেটাকে বলছি যে এক্সচেঞ্জ অফ কারেন্ট অ্যাসেট ওভার কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির তফাৎ যেটা, সেটা হচ্ছে এইটা। এরপরে অনেক সময় হয় যে আমাদেরকে এইটা দিয়ে আসলে চলছে না, আমার লায়াবিলিটি মেকআপ করে যা আছে এটা অল্প সামান্য, এরপর আমাদের এমার্জেন্সির জন্য, আগে বললাম সেফটি মার্জিন হিসেবে কন্টিনজেন্সির জন্য, এমার্জেন্সির জন্য আমাদেরকে আরো কিছু রাখতে হয়। কিছুক্ষণ আগে বললাম সিজনাল ডিমান্ডের জন্য, অথবা
আনফরসিন, আমরা জানি না, আনপ্রেডিক্টেবল কিছু হয় যেটা আনএক্সপেক্টেড, এই যেমন করোনার জন্য রাখছেন ওরকম কিছু রাখতে হয়। তো এইটাও আমাদের কি বলবো আমরা সেটা এই নেটওয়ার্কিং ক্যাপিটাল আগে যেটা বলছিলাম যে এক্সেস অফ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি যা বলছি এটা সামান্য আছে, এর সাথে আরো 20%, 10% আমরা অনেক সময় হয় যে এটা কন্টিনজেন্সি বলা হয়। তো এই কন্টিনজেন্সি হিসেবে আরো কিছু রাখলে সেটা যোগ করে তাকে বলবো নেটওয়ার্কিং ক্যাপিটাল। আমরা এই যে প্রো ফর্মাটা মনে রাখবো অঙ্ক করার জন্য, আমাদের বইতে ঠিক আমি যেভাবে করাবো অত ওইভাবে করে দেওয়া নেই, আপনাদের সুবিধার্থে আমি করে দিচ্ছি। বইয়ের অঙ্কটা করবো, বাট আমি এমন ভাবে করে দিচ্ছি যেন অন্য বইয়ের অঙ্কটা আপনারা করতে পারেন। আপনারা দেখবেন আমাদের একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, ইলাস্ট্রেশনটা আমরা করব, এরপরে আমি কিছু প্রবলেম, আমার এই শিটে কিছু প্রবলেম দেওয়া আছে, আপনারা ওটা প্র্যাকটিস করবেন। তো আমরা প্রবলেমটা একটু পড়ি, এটা একটু সময় লাগবে, সবাই খুব মনোযোগ দিয়ে না বুঝলে পরবর্তীতে নোট করে রাখেন যেন আমরা ক্লাস শেষে একটু বলতে পারি। এখানে বলা হচ্ছে যে গুজরাট ট্রাইসাইকেলস লিমিটেড, এটা কোম্পানি নতুন, এটা প্রতিষ্ঠিত হয়েছে। তারা তাদের যে কস্ট শিট, যেটা কস্ট শিটে প্রোফর্মা কস্ট শিট, যেটা প্রোফর্মা কস্ট শিট বলতে তারা টেন্ডার কস্ট শিট, সেখান থেকে দেখছে যে তাদের র মেটেরিয়ালস, লেবার, ওভারহেড, এই যে প্রোডাকশন কস্ট, এই প্রোডাকশন কস্টটা এটা হচ্ছে সেলসের 80%। সেলসের 80% বলতে এর মধ্যে র মেটেরিয়ালস 40%, লেবার 30%, আর ওভারহেড এটা ম্যানুফ্যাকচারিং এবং সেলিং দুটো মিলে হয়তো বলছে, সরি ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা বলা হচ্ছে 10%। এই টোটাল 80%, সেলসের 80% হচ্ছে তাদের কস্ট অফ প্রোডাকশন। এটা তারা প্রোফর্মা, তারা এস্টিমেটে এটা আগে থেকে ফোরকাস্ট করছে। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে সারা বছর, এটা কোন একটা বছর, এটা যেহেতু আমাদের অনেক আগের বই এই জন্য দেওয়া আছে 19, এখন তো 2000 হবে, যাই হোক। তো কোন একটা বছরে বলা হচ্ছে তাদের এস্টিমেটেড ট্রাইসাইকেল হচ্ছে 6000, তাদের প্রোডাক্ট হচ্ছে ট্রাইসাইকেল, সেটা হতে পারে রিক্সা। তো এই 6000 ট্রাইসাইকেল তারা প্রোডাকশন করবে এস্টিমেট করছে। এর মধ্যে আমরা আসলে র মেটেরিয়ালস কত রাখতে হবে, সেটা রিকোয়ারমেন্ট কত লাগবে সেটা বের করব। এই ফিগারটা একটু খেয়াল রাখবে, 6000 ট্রাইসাইকেল। এরপরে বলছে যে র মেটেরিয়ালস, পার্টস, কম্পোনেন্টস, কারণ আমরা জানি সাইকেলের জন্য শুধু র মেটেরিয়ালস, এর মধ্যে অনেক স্পেয়ার পার্টস লাগে, অ্যাক্সেসরিজ লাগে। বলা আছে এগুলো আর এক্সপেক্টেড টু রিমেইন ইন দ্য স্টোরস ফর অ্যান অ্যাভারেজ পিরিয়ড অফ 1 মান্থ। বলা আছে আমাদের র মেটেরিয়ালস স্টোরে পড়ে থাকবে, প্রোডাকশন প্রসেসে যাওয়ার আগে স্টোরে 1 মাস পড়ে থাকবে। এই যে 1 মাস পড়ে থাকবে, টাইম ল্যাগ, এটাকে আমরা বলছিলাম অপারেটিং সাইকেল, আপনাদের মনে থাকবার কথা। তাহলে আমরা দেখলাম র মেটেরিয়ালস এর ক্ষেত্রে 1 মাস, কথাটা খেয়াল রাখবেন। এরপর বলছে ফিনিশ গুডস আর লাইকলি টু স্টে ইন দ্য ওয়্যার হাউস, গুদামে পড়ে থাকবে ফিনিশ গুডস, সাইকেল বানানো হয়ে গেছে কিন্তু সেটা এখনো বিক্রি হয়নি, এরকম পড়ে থাকবে গড়ে সারা বছরে। গড়ে অপারেটিং সাইকেল আমরা বলছি সর্বোচ্চ 1 বছর হবে। তো সেই অপারেটিং সাইকেল আমরা গড়ে দেখা যায় যে গড়ে প্রত্যেক বছরে গড়ে 2 মাস ওয়্যার হাউসে পড়ে থাকে বিক্রি করার আগে, কাস্টমারদের কাছে ডেলিভারি দেওয়ার আগে, বিক্রি করার আগে 2 মাস গড়ে পড়ে থাকে। তাহলে দেখলাম র মেটেরিয়ালস এটা স্টোরে 1 মাস, ফিনিশ গুডস ট্রাইসাইকেল বানানোর পরে 2 মাস। তারপর বলছে ইচ ইউনিট অফ প্রোডাকশন উইল বি ইন প্রসেস ফর হাফ এ মান্থ, মাসের অর্ধেক, গড়ে দেওয়া মাসের অর্ধেকই আমাদের প্রত্যেক ইউনিটে 6000 ট্রাইসাইকেল যেটা বলছি, প্রত্যেক ইউনিট এক একটা ট্রাইসাইকেল গড়ে প্রোডাকশন প্রসেসে 15 দিন আটকে থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে, এই অপারেটিং সাইকেলটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে বলছে হাফ অফ দ্য সেলস আর লাইকলি টু বি অন ক্রেডিট। আমরা বলছি যা সেল করব তার ক্যাশ হলে তো সমস্যা নেই, যা সেল হবে তার 50% ক্রেডিট সেলস হবে। আমরা জানি আমাদের কাস্টমারের কাছে টাকা পড়ে থাকবে, সেটাই বলছে দ্য ডেটার্স উইল বি অ্যালাউড। আপনি কাস্টমারকে বলবেন যে ভাই আপনার 2 মাস পরে টাকা দিলে চলবে, কাস্টমারের কাছে 2 মাস ফেলে রাখবেন টাকাটা। তো কাস্টমারকে অ্যালাউ করলে 2 মাস বিক্রি করার তারিখ থেকে। তাহলে এই হচ্ছে আপনার অপারেটিং সাইকেল ডেটার্স এর ক্ষেত্রে 2 মাস। এরপর বলছে ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই সাপ্লায়ার। আপনি যার কাছ থেকে র মেটেরিয়ালস কিনছেন, আপনার সেই সাপ্লায়ার আপনাকে যার কাছ থেকে র মেটেরিয়ালস, পার্টস এগুলো কিনে নিয়ে আসেন, উনি আপনাকে 1 মাস অ্যালাউ করছেন। তার মানে আপনার পাওনাদারের কাছে আপনি 1 মাস টাইম পেয়েছেন, সেখানেও আপনার অপারেটিং সাইকেলে 1 মাস আটকে থাকলো। এরপর বলছে দ্য ল্যাগ ইন পেমেন্ট টু লেবার। আপনার সাইকেল বানানোর সাথে যে লেবারের জড়িত, সেই লেবারদের লেবার বা ওয়েজেস এটা আপনি 1 মাস
দেরি করছে, তাদের মজুরি 1 মাস পরে দিচ্ছেন, তাদের ওটাও 1 মাস আটকে রাখছেন, অপারেটিং সাইকেল এখানে 1 মাস। এখানে বলা আছে 50% অফ দ্য ওভারহেড, অর্থাৎ এই লেবারের বাইরে আমরা জানি যে ওভারহেড লাগে, সেটা বলা হচ্ছে যে নন প্রোডাকশন স্টাফ, মানে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে যারা থাকে, অ্যাডমিনিস্ট্রেটর যারা সেলসের সাথে যারা জড়িত থাকে, প্রোডাকশনের সাথে না, এই স্টাফদের যে স্যালারি, সেই স্যালারির 50% হচ্ছে ওভারহেড, এটা একটু খেয়াল রাখবেন। এরপর বলছে যে সেলিং প্রাইস উইল বি রুপি 200 পার ট্রাইসাইকেল, এক একটা ট্রাইসাইকেল বা রিক্সা যাই বলি, এটা বিক্রি করা হবে 200 রুপি করে। আপনি বের করতে চাচ্ছেন কি যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা রাখতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কত রাখবে যদি এই সিচুয়েশনে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে এই পরিস্থিতিতে। এরপর আরেকটা জিনিস বলা আছে, বলা হচ্ছে assume their sales and production follow a consistent pattern, আর প্রোডাকশন আর সেলস আসলে প্যাটার্নটা কনসিস্টেন্ট হবে, পরিমাণে প্রায় সমানই হবে। আরেকটা জিনিস বলছে allow 20% to your computed figure, আমরা যে কম্পিউটার ফিগার বের করব, নেটওয়ার্কিং ক্যাপিটাল বের করব, এর সাথে বলা হচ্ছে আমাদের কন্টিনজেন্সির জন্য, বাফার ক্যাশের জন্য আরো 20% অ্যাড করতে বলছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা এমার্জেন্সির জন্য, আনফরসিন আমাদের কন্টিনজেন্ট, সম্ভাব্য কোনো বিপদ আপদের জন্য, ডিজাস্টারের জন্য বা সিজনাল কোনো ডিমান্ডের জন্য মিট আপ করার জন্য আমাদের আরো 20% অ্যাড করতে হবে। এই দ্বারা আমাদের এই প্রবলেমের যে বর্ণনা সেটা। তো আমরা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বলতে কিছুক্ষণ আগে যে প্রোফর্মা দেখালাম, সেই প্রোফর্মা অনুসারেই করব আমরা, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এটা বের করব। তো আপনাদের মনে আছে নিশ্চয় যে আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল, আমরা যে কোনো স্টেটমেন্ট করতে গেলে, এটা আপনাদের শেখানো হয় না আগে, যে কোনো স্টেটমেন্ট করতে গেলে আগে প্রতিষ্ঠানের নাম, এবং এটা আমরা আমাদের পেজে, আমাদের শিটে আমরা সেন্টারে লিখবো, এই গুজরাট ট্রাইসাইকেলস লিমিটেড, এটা অর্গানাইজেশনের নাম, কোম্পানির নাম। আমরা যেটা বের করতেছি একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের মধ্যে থাকবে কি যে আমাদের কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, এই জন্য আমরা স্টেটমেন্টের নাম দিচ্ছি স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস বা ওয়ার্কিং ক্যাপিটাল নিডস, অর্থাৎ আমার এই স্টেটমেন্টে আমরা বের করবো আমার ওয়ার্কিং ক্যাপিটাল কি কত টাকা লাগবে। তো প্রথমে আমরা বের করবো কারেন্ট অ্যাসেট। আমি এখানে এই যে ফর্মুলাটা, এটা আপনাদের বোঝার সুবিধার্থে ভিতরে লিখছি, আপনার পরীক্ষার হলে লিখলেও কোনো সমস্যা নেই, এটা আপনাদের বোঝার সুবিধার্থে লিখছি। আপনারা যদি মনে করেন যে না এটা এর মধ্যে দেখাবেন না, ওয়ার্কিং নিচে দেখাবেন, তাহলে কোনো সমস্যা নেই। এখানে এই 40,000 রুপি যেটা দেওয়া আছে, এই 40,000 রুপিতে স্টার চিহ্ন বা অন্য কোনো বুলেট নাম্বার ইউজ করে নিচে ওয়ার্কিংসও দেখাতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এই স্টেটমেন্টের মধ্যে দেখিয়েছি, পরীক্ষার হলেও আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের বইতে এভাবে করে দেওয়া নেই, সরাসরি করে দেওয়া আছে, আপনারা অনেকে বুঝবেন না, অন্যভাবে করে দেওয়া আছে। আমরা প্রথমে যেটা করব যে র মেটেরিয়ালস, যেটা আপনাদের মনে আছে যে র মেটেরিয়ালস, আমরা র মেটেরিয়াল ছিল সেলস প্রাইসের 40%, এটা আপনাদের আবার মনে করে দিই, বলা ছিল যে র মেটেরিয়ালস 40%, তারপর লেবার ছিল 30%, ওভারহেড ছিল 10%, টোটাল 80% সেলস প্রাইসের। তো সেলস প্রাইসের আপনাদের মনে আছে যে আমরা প্রোডাকশন আর সেলস এটা কনসিস্টেন্ট, তার মানে 6,000 ট্রাইসাইকেল তারা প্রোডাকশন করছে, তোমার 6,000 ট্রাইসাইকেল বিক্রি করছে, এক এক ট্রাইসাইকেল তারা 200 রুপি করে বিক্রি করছে, আপনাদের মনে থাকবার কথা। এই হচ্ছে তাদের সেলস প্রাইস। এই সেলস প্রাইসের 40% হচ্ছে র মেটেরিয়ালস। ক্লিয়ার আশা করি। তো আমরা সেটাই, আমাদের ফর্মুলাটা হচ্ছে যে আমরা কত টাকা র মেটেরিয়ালস কনজিউম করেছি এবং সেই র মেটেরিয়ালস কনজাম্পশন পিরিয়ড, কতদিন র মেটেরিয়ালসটা ব্লক থাকছে, কতদিন র মেটেরিয়ালস স্টোরে ব্লক থাকছে, সেটাকে আমরা পিরিয়ড দিয়ে ভাগ দেব। এখন এই পিরিয়ডটা আমাদের অঙ্কে যেহেতু মাসে দেওয়া আছে, আমরা এটার মাসে করছি। এটা যদি ডে থাকতো তাহলে এখানে আমরা মাসের পরিবর্তে ডে লিখতাম। এটা যদি আমাদের উইকে থাকতো, এখানে ডে লিখলে আমরা এখানে 12 মাসের জায়গায় নিচে 12 মাস দিয়ে ভাগ দেওয়া যায়, আমরা 360 অথবা 365 লিখতাম। আর যদি উইকে দেওয়া থাকতো তাহলে যত উইক সে তত উইক আমরা গুণ দিতাম, আর নিচে লিখলাম 52 উইক। আমরা জানি যে সারা বছরকে এভাবে করা হয়। তো আমাদের যেহেতু মাসে দেওয়া আছে, আমি আপনাদের এখানে মান্থ লিখছি যে কতদিন আমাদেরকে র মেটেরিয়ালস স্টোরে ব্লক থাকলো সেটা দিয়ে গুণ দেবো। গুণ দিয়ে দেখবো যে আমার আসলে র মেটেরিয়ালসটা এখানে আমরা ওই কত কনজাম্পশন করলাম, কত টাকা ব্লক থাকলো, এটা গুণ দিয়ে সারা বছরটা দিয়ে ভাগ দিয়ে আমরা আমাদের ওই ব্লক টাইমে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা ফান্ড আমাদের ব্লক থাকলো সেটা বের করতে পারবো। তো এখানে আমাদের মনে আছে, তাহলে আমরা শিখলাম যে 40% সেলসের 40% হচ্ছে আমাদের ওয়ার্কিং র মেটেরিয়ালস, এবং র মেটেরিয়ালস মনে আছে আমাদের যে স্টোরে 1 মাস ব্লক থাকে, 1 মাস ব্লক থাকলে সারা 12 বছরে যদি আমরা সেটা দিয়ে যে ভাগ দিই, সারা বছরের আমরা বলছি র মেটেরিয়ালস এটা।
তো সারা বছরের র মেটেরিয়াল সেটা ব্লক থাকে, তাহলে এক মাসে যেটা ব্লক থাকে তাহলে সেটা কত টাকার কত রুপির র মেটেরিয়ালস সেটা এইটুকু দ্বারা বুঝায় আমরা। আসলে এটা দ্বারা বুঝাচ্ছি যে আমার র মেটেরিয়াল সারা বছরে ব্লক থাকছে কত রুপি আর এক মাসে কত রুপি। তো এক মাসে কত রুপি সেটাই তো আমরা বের করব। এক মাসে ব্লক থাকে যেখানে ব্লক থাকে সেটাই বের করতেছি আমরা, যেহেতু এটা এক মাস ব্লক থাকে তাহলে এক মাস এটা, যেটা 2 মাস থাকবে সেটা 2 মাস এটা। তাহলে র মেটেরিয়ালস আমার কত রেখে দিতে হবে, যেহেতু টাকাটা আমার হাতে ব্লক হিসেবে থাকছে, তাহলে আমার র মেটেরিয়ালস কত টাকা রাখতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তো আশা করি এটা বুঝছেন। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবেন যে র মেটেরিয়ালস কনজাম্পশন, র মেটেরিয়ালস কত টাকা র মেটেরিয়ালস আমরা ইউজ করছি বা কনজিউম করছি আর কতদিন সেটা র মেটেরিয়ালস ব্লক আছে, কনজাম্পশন পিরিয়ডটা। ঠিক একইভাবে ফিনিশ গুডসের ক্ষেত্রেও তাই, ফিনিশ গুডসের ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ কস্ট অফ প্রোডাকশন কত টাকা, প্রোডাকশন কস্ট কত, সেটার সাথে ফিনিশ গুডস আমাদেরকে ওয়্যার হাউসে বিক্রি না হয়ে পড়ে আছে কতদিন, কত মাস, কত সপ্তাহ, সেটা দিয়ে গুণ দেবো, দিয়ে আমাদের 12 মাস যেহেতু মাসে আছে মাস দিয়ে ভাগ করবো। তো কস্ট অফ প্রোডাকশন আমরা আগেই বলছি, কস্ট অফ প্রোডাকশন এইটা। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে পরের ইয়েতে, ডেপ্রিসিয়েশন থাকলে সেটা আসবে না। আমরা জানি যে ডেপ্রিসিয়েশন এটা নন ক্যাশ আইটেম, ডেপ্রিসিয়েশন আসলে নগদে দেওয়া হয় না, সেই জন্য ডেপ্রিসিয়েশনের মধ্যে আসবে না। ডেপ্রিসিয়েশন যদি থাকে এটা বাদ দিয়ে আমরা ধরব। আমাদের মনে আছে যে আমাদের কস্ট অফ প্রোডাকশন টোটাল ছিল, আমরা ওই যে বললাম 40%, 30%, 10%, শুরুতে দেখিয়েছিলাম যে এটা সেলসের 80% পুরোটাই। তো সেলসের 80% পুরোটাই কস্ট অফ প্রোডাকশন। আমরা বলছি না ফিনিশ গুডস এটা ওয়্যার হাউসে 2 মাস ব্লক থাকবে, 2 মাস স্টে করবে। তো সারা বছরে যদি এত টাকার ফিনিশ গুডস এটা কস্ট অফ প্রোডাকশন। ফিনিশ যখন হয়ে যায় তার মধ্যে ম্যাটেরিয়ালসও আছে, লেবারও আছে, ওভারহেডও আছে, এই জন্য আমরা এই ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন ইউজ করেছি, এটা খেয়াল রাখবেন। তো এখানে ক্যালকুলেশন করলে আসলো 1,60,000 রুপি। এরপরে ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন, অনেক সময় যে ফিনিশ গুডসের ক্ষেত্রে কস্ট অফ সেলসও আমরা কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস ইউজ করে থাকি। ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রেও আমরা বুঝতেছি ওয়ার্ক ইন প্রসেসেও আমাদের র মেটেরিয়ালস, লেবার, ওভারহেড সবই লেগেছে। তো এখানেও শুধুমাত্র এই জায়গা তফাৎ, সব ক্ষেত্রে কিন্তু তফাৎ হচ্ছে এখানে, আর এই ফিনিশ গুডস আর ওয়ার্ক ইন প্রসেসে একই। তাহলে এখানে আমরা দেখছিলাম আমাদের প্রোডাকশন কস্ট ছিল এই পর্যন্ত আগের মতো ঠিকই থাকবে। এখানে শুধু ওয়ার্ক ইন প্রসেস বলা ছিল যে হাফ মান্থ ব্লক থাকবে, হাফ মান্থ স্টে করবে প্রোডাকশন প্রসেসে। তো প্রত্যেক ইউনিট হাফ মান্থ, তো এই হাফ মান্থ দিয়ে আমরা এখানে গুণ দিলাম, গুণ দিলে স্বাভাবিকভাবে হাফ মান্থে আসবে। এটা এটা যেহেতু 2 মাসে এত ছিল, তো তার কোয়ার্টার থাকবে 40,000। এই গেল আমার টোটাল ইনভেন্টরি। এই হচ্ছে ইনভেন্টরি বাবদ গেল 2,40,000 রুপি। এরপরে আমাদের অঙ্ক অনুসারে আমাদের এখানে আসলে ক্যাশ ব্যালেন্স বলে কিছু ছিল না, আপনাদের মনে থাকবার কথা, কোথাও ক্যাশের কোনো কথাবার্তা বলা ছিল না, এই জন্য আমরা ক্যাশ দিয়ে শুরুই করিনি, শুরুতে ক্যাশ লিখতে হয়, যেহেতু ক্যাশ নেই ক্যাশ লিখিনি। এরপর আমরা যেটা দেওয়া ছিল আমাদের বলা ছিল যে আমরা যা সেল করব তার 50% হচ্ছে ক্রেডিট সেলস। তো আমরা সেল করব কত, সেল তো করবো এতটুকু, বাট এটা মনে রাখতে হবে, এটা আমাদেরকে দেখাতে হবে ক্রেডিট সেলস অ্যাট কস্ট, এই কথাটুকু খেয়াল রাখবেন, অ্যাট কস্ট, সেলস প্রাইসে না। কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রাখবো কস্টে, কত টাকায় সেল করবো এটা তো জানি না, কত টাকায়। তো বলা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে এটা কস্টের ভিত্তিতে, ক্রেডিট সেলস কত টাকায়, কত টাকার মাল আমরা সেল করেছি। তো 6,000, এটা আমাদের বলছিলাম যে 200 এর কস্ট অফ প্রোডাকশন ছিল 80%। 200 যদি 80% করি তাহলে আমাদের কস্ট দ্বারা আসলে 160, অর্থাৎ বলা হয় পার ইউনিট 160 টাকার, 160 রুপির মাল আমরা 200 রুপিতে, 160 রুপির ট্রাইসাইকেল, একটা ট্রাইসাইকেল 200 রুপিতে সেল করছি। তো এই সেলসের 80% ছিল কস্ট, শুরুতে বলে নিয়েছিলাম আপনাদের। তো এই 80% করলে হয় 160। তো আপনারা খেয়াল রাখবেন এখানে আমাদের তাহলে ডেটর্সের ক্ষেত্রে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্ষেত্রে ক্রেডিট সেল যেটা বের করবো সেটা কস্টে হবে, তাহলে কস্ট 160, এটা দিয়ে গুণ দিলাম। এতক্ষণ কিন্তু আমরা 200 দিয়ে গুণ দিলাম সেলস প্রাইস, কারণ সেলস প্রাইসের 80%, 40% এগুলো ছিল। বাট এখানে বলছে যে এই ক্রেডিট সেলস কস্টে যা তার হচ্ছে 50% হবে ক্রেডিট সেলস। তো 50% বের করে নিলে এতটুকু হলো ক্রেডিট সেলস। তো সারা মাসে ক্রেডিট সেলস অর্থাৎ কাস্টমারের কাছে কত রুপি আটকে থাকে, তাহলে 2 মাস বলা ছিল কাস্টমারকে আপনি অ্যালাউ করবেন 2 মাস, তাহলে 2 মাসে ক্যালকুলেশন করলে আসবে 80,000 রুপি আপনার কাস্টমারের কাছে ব্লক থাকবে। তাহলে আপনাকে 80,000 রুপিও কিন্তু আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রেখে দিতে হবে। তো এই যোগ করলে আগে 2,40,000 আর এই ডেটর্স বাবদ 80,000, এই 3,20,000 হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। আগে এই কলামে লিখছিলাম মনে আছে।
সেখানে লিখছিলাম, ওখানে যোগ করে টোটাল ইনভেন্টরি যেটা টোটাল ইনভেন্টরি লিখেছিলাম, এখানে আপনারা এখানে বের করে নেবেন। টোটাল ইনভেন্টরি যদি করেন, টোটাল ইনভেন্টরি করেও নিতে পারেন যে টোটাল ইনভেন্টরি করে এখানে 2,40,000 আর ডেটর্স হচ্ছে 80, এই হচ্ছে 3,20,000 বা টোটাল কারেন্ট অ্যাসেট, যেহেতু আমরা দুইটা কলাম করেছি এভাবে করতে পারবেন, সমস্যা নেই। এরপর আমাদের আসবে এ থেকে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য কারেন্ট লায়াবিলিটি বাদ দেবো। তো কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমাদের বলা ছিল যে আমরা যার কাছ থেকে র মেটেরিয়ালস কিনেছি, আমার যিনি সাপ্লায়ার, উনি আমাকে বলেছিল যে 1 মাস উনি টাইম দিবেন। তো 1 মাস টাইম দিবেন, র মেটেরিয়ালস আমি কিনেছি, আমাদের মনে আছে র মেটেরিয়ালস কিনেছিলাম এই সেলসের 40%, এটা আমরা আগেই করেছিলাম র মেটেরিয়াল। তো এত রুপির র মেটেরিয়ালস কিনেছি, তাহলে এখানেও আমাদের র মেটেরিয়ালস যে কিনেছি সেটা যা কিনেছিলাম পুরোটাই কনজিউম করে ফেলেছি, কোনো ইনভেন্টরি নেই। এই জন্য আমরা এখানে ওই কথা বলেছিল সেলস আর প্রোডাকশন কনসিস্টেন্ট সমান, কোনো ইনভেন্টরি নেই আমাদের বলেছিল। তার মানে আমরা যা কনজিউম করেছি, যা কিনেছি পুরোটাই কনজিউম করেছি। তো কিনেছিলাম, আপনাদের মনে আছে যে সেলসের এই হচ্ছে সেলস, তার 40% আমরা কিনেছিলাম। তো বলা হয় এখানে আপনার সাপ্লায়ার আপনাকে ক্রেডিট পিরিয়ড, আপনাকে পিরিয়ড দিয়েছে, টাইম দিয়েছে 1 মাস। তো আগের মতোই এই 1/12 এই ক্রেডিট পিরিয়ড দিয়ে আমরা গুণ দেবো, আর টোটাল 12 মাস দিয়ে বা আমাদের টোটাল 12 মাসের টোটাল পিরিয়ড, বছরের পিরিয়ডটা দিয়ে আমরা ভাগ দিই। এখানে দেওয়া আছে 40,000, র মেটেরিয়ালসে যা ছিল এখানে তাই। এই গেল আমাদের অ্যাকাউন্টস পেয়েবল। আরেকটা জিনিস আমাদের বলা ছিল যে ল্যাগ ইন টাইম পেমেন্ট। তো ল্যাগ ইন টাইম পেমেন্ট আমরা বলছিলাম যে আমাদের কর্মচারীদের বেতন না দিয়ে ধরে রেখেছি। তো কর্মচারীদের বেতনে ওখানে আবার বলা ছিল, আপনাদের মনে থাকবার কথা যে আমি আবার যা এখানে আমাদের মনে করিয়ে দেই যে 50% ওভারহেড কনসিস্ট অফ স্যালারিজ, এটা বলা ছিল। তো ওয়েজেসের ক্ষেত্রে আপনাদের মনে আছে যে ওয়েজেসের ক্ষেত্রে আমাদের ওয়েজেসের ক্ষেত্রে এই ছিল আমাদের সেলসের 30% ছিল ওয়েজেস, এটা আপনাদের মনে আছে, 40% লেবার, 30%। তো এই ওয়েজেস বের করে নিলাম, বলা ছিল ওয়েজেস 1 মাস আমরা ল্যাগ করবো, 1 মাস দেরিতে দেবো। তো সেই জন্য ওয়েজেস 1 মাস দিয়ে গুণ দিলাম, 12 দিয়ে ভাগ দিলাম। স্যালারির ক্ষেত্রে আমাদের ওভারহেড যেটা ছিল, ওভারহেডের ক্ষেত্রে আপনার মনে ছিল, ওভারহেডের ক্ষেত্রে ছিল 10%, সেলসের 10% ছিল ওভারহেড। সেই ওভারহেডের আবার 15%, এই 50% ছিল স্যালারি, কিছুক্ষণ আগে যেটা দেখলাম। অর্থাৎ এটা হলো ওভারহেড, সেলসের 10% করলে যেটা হয় ওভারহেড, সে ওভারহেড আবার 50% হচ্ছে স্যালারিজ। আর এটা আমরা বলছি যে আমাদের 1 মাস আমরা ওই যে স্যালারিজ 1 মাস, তো 1 মাস দিয়ে গুণ দিলাম, তাতে পেলাম 5,000। তো এই হলো আমাদের আসলে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, এই 35,000। তো 35,000 আমাদের ওয়েজেস এবং ল্যাগ ইন পেমেন্ট। আর আমরা কিছুক্ষণ আগে বের করছিলাম অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমাদের 40,000, এই গেল 75,000। তো এই 75,000 হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি। আপনাদের মনে আছে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 3,20,000 আর কারেন্ট লায়াবিলিটি হলো 75,000। তাহলে 3,20,000 থেকে 75,000 বাদ দিলে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে তফাৎ, সেটা হচ্ছে 2,45,000। এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বলতে পারি। বাট আমাদের 2,45,000 হচ্ছে না, বলা আছে আরো 20%, এই 2,45,000 ক্যালকুলেশন করে যা আসলো, এর 20% আবার আমাদের কন্টিনজেন্সি হিসাবে রাখতে হবে। বিপদ আপদের কথা বলা যায় না, এই জন্য আমাদের এই 2,45,000-এর 20% আমরা আবার কন্টিনজেন্সি হিসাবে আবার অ্যাড করে 49,000। এই হলো আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল, 2,94,000। তো এই আমরা বের করলাম যে আসলে আমাদের যদি এই অবস্থা হয়, আমরা যে সিচুয়েশন বর্ণনা করলাম প্রবলেমে, এই অবস্থায় এই যদি আমরা এস্টিমেট করি, প্রেডিক্ট করি যে এই হবে, এতদিন পরে থাকবে কাস্টমারদের কাছে, আমার সাপ্লায়ার আমাদেরকে এতদিন দিতে হবে, কর্মচারীদের আমরা অভিজ্ঞতা থেকে এটা পাবো, যে অভিজ্ঞতা থেকে আমরা কাস্টমারদেরকেও এতদিন ফেলে রাখতে পারবো, সাপ্লায়ার আমাকে এতদিন দিবে, কর্মচারীদের বেতনে এতদিন ঠেকা রাখতে পারবো। সব মিলে যদি আমরা অপারেটিং সাইকেলটা ভালো ধারণা থাকে, কারণ অপারেটিং সাইকেল বেশি হওয়া মানে কি, আমার ক্যাশ কনভার্সন পিরিয়ড যত বেশি হবে অপারেটিং সাইকেল তত বেশি হবে। আর অপারেটিং সাইকেল কম হওয়ার মানে কি, অপারেটিং সাইকেল কম হওয়ার কারণ, কম হওয়ার অর্থ হচ্ছে যে আমার সব টার্ন ওভারটা বেশি হয়েছে, আমার র মেটেরিয়ালসকে দ্রুত ওয়ার্কিং প্রসেসে কনভার্ট করতে পারছি, ওয়ার্কিং প্রসেসকেও দ্রুত ফিনিশ গুডসে কনভার্ট করতে পারছি, ফিনিশ গুডসও দ্রুত ক্যাশে বিক্রি করতে পারছি, অথবা বাকিতে বিক্রি করতে বলে কাস্টমার কাছ থেকে দ্রুত টাকা নিয়ে আসতে পারছি, সেক্ষেত্রে আমার অপারেটিং সাইকেল কম। আর অপারেটিং সাইকেল কম হওয়া মানেই ওয়ার্কিং ক্যাপিটাল টার্ন ওভারটা বেশি। এই ক্ষেত্রে আমরা বলি যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজার যিনি থাকেন, ম্যানেজমেন্টে এটা ইফিশিয়েন্ট ম্যানেজার বলা হয়। তো এই গেল আমাদের
ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করার পর এরপর আরো অনেক থিওরি আছে, আসলে অনেক কিছু টপিক আপনাদের বইতেও আছে, এগুলো আপনারা একটু পড়ে নিন, দু একটা জিনিস আছে, আশা করি পারবেন। আর আমার এই শিটেই আমি যে শিটটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেক প্রবলেম আছে, যেখানে ক্যাশ কনভার্সন সাইকেল, অপারেটিং সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল অনেক অঙ্ক করে দেওয়া আছে। আপনারা প্লিজ এটা একটু প্র্যাকটিস করবেন। তো আজকের যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটালের যে আলোচনা, আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি আপনারা আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন। এরপরে এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস বা ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড যে কোনো প্রবলেম সম্পর্কে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ক্লাস শেষে প্রশ্ন করতে পারেন, অন্য সময় যোগাযোগ করতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোয়েরি ছিল